জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মান সুযোগ ডিগ্রি গ্রহণ। নির্বাচন জনগণের অধিকার, কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নয় বলছে বিএনপি। খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া মাহফিল। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট ভাগাভাগি করে শেখ হাসিনা, রেহনা ও তার পরিবার। আদালতে দুদকের ৩ কর্মকর্তার সাক্ষ্য। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠন। ২১ আগস্ট বিচার বিলম্বিত করার অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি। জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ, সচিবালয়ে পদযাত্রায় বাধা, হট্টগোল। ১৪ সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম। এবং সিলেটের সাদা পাথর লুটপাটের সত্যতা পেয়েছে দুদক। এনফোর্সমেন্ট দলের ঘটনাস্থল পরিদর্শন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। সংবাদ সন্ধ্যা দেখছেন শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। সকালে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আনন্দ ঘন অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে সম্মানসূচক ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। এদিকে সব কর্মসূচি শেষে দেশের পথে রওনা করেছেন প্রধান উপদেষ্টা। নাইম আফসানের রিপোর্ট। বুধবার মালয়েশিয়া সফরে তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। অনুষ্ঠানের দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা জানান। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. তিনি আরো বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। এ সময় সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচন জনগণের অধিকার, নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর পেছনে দরজা দিয়ে ক্ষমতায় যেতে একটি মহল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকা সহ সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সাইফুর রিপনের প্রতিবেদন। বুধবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, একটি মহল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পিয়ার পদ্ধতি সহ নানা ইস্যু তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের আচরণে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিয়ার পদ্ধতির কথা বলে থাকেন, কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত ও দায়বদ্ধ সরকার দেখতে চায় দেশের জনগণ। নির্বাচন হয় বাংলাদেশের জনগণের জন্য, এবং এটা জনগণের অধিকার, ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে তাকে দায়বদ্ধ করা। সেটা কোনো ব্যক্তি কিংবা দল কিংবা গোষ্ঠীর জন্য হয় না। এখন পর্যন্ত গত ১৭ বছরে কেউ দায়বদ্ধ না জনগণের কাছে, এখনো না। তারা দায়বদ্ধ সরকারকে, নির্বাচিত সরকারকে যাতে জবাবদিহি করতে পারে। এদিকে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পিয়ার পদ্ধতির জন্য দেশের মানুষ এখনো প্রস্তুত নয়। অহেতুক দাবি তুলে জটিলতা তৈরির চেষ্টা চলছে। পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে এটি চালু রয়েছে, সেখানেও কিন্তু আবার নতুন করে সেখানে ভাবা হচ্ছে। তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই, তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে। এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন,
সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকা সহ সারা দেশে বিএনপি কার্যালয় বা মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেন রিজভী। জন্মদিনে কেক কাটা যাবে না বলেও জানান তিনি। কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেদিকে আগামী নির্বাচনে পেশি শক্তি, কালো টাকা বিস্তার রোধে এবং ডিক্লারেশন বন্ধে ইসিকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে সাম্যবাদী দল। শিউলি রায় রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। বুধবার দুপুরে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সাম্যবাদী দল। বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় পিআর পদ্ধতিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। সেই সঙ্গে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন। সনদের আলোকে নির্বাচন হতে হবে, এটা আমাদের প্রধান দাবি। আরেকটা হলো এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা, যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয়। এখনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি দাবি করে নির্বাচন কমিশনকে ভোট থেকে সরে আসার আহ্বান জানান গাজী আতাউর। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার এখনো পর্যন্ত সেই পরিবেশ তৈরি হয় নাই, এবং আমরা যে বলছি পিআর এর ভিত্তিতে নির্বাচন হলে, যে কোনো সময় নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই। ইলেকশনে যাওয়া না যাওয়ার প্রশ্ন হলো পরিবেশের উপর নির্ভর করবে। এখানে আমাদের দাবি হলো, জনগণের দাবি হলো, পিআর না হলে এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা কঠিন। অন্যদিকে সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী নির্বাচনে কালো টাকার বিস্তার রোধে, পেশি শক্তি ও ডিক্লারেশন বন্ধে ইসিকে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলেন। সম্পূর্ণরূপে নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করার জন্য আমরা অনুরোধ করছি, যেন পেশি শক্তি, টাকার খেলা এবং ডিক্লারেশন এই তিনটা যেন না হয়। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণতন্ত্রকে সৌন্দর্য দিতে পিআর পদ্ধতি অপরিহার্য। এ নিয়ে আন্তঃদলীয় সংলাপের আহ্বান জানান তিনি। আর দেশে হাসিনা মার্কা কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখা। সহকারী সেক্রেটারি জেনারেল। একে ঘিরে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মানুষের দাবি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে, কোনোভাবেই হাসিনা মার্কা নির্বাচন করতে দেওয়া হবে না। আপনারা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তামাশা করলে, জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ। এদেশের মানুষ 54 বছরে কোনো নির্বাচনে দেখে নাই। এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে বলে দাবি করেন অনুষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। এই অপূর্ণাঙ্গ পত্র এদেশের জনগণ মানে না, এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে
সকল রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে কাকরাইল মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। রাজুকের প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব, সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দুদক কর্মকর্তারা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য সাবেক প্রধানমন্ত্রীকে চাপ দেন টিউলিপ। পরে আইন ভঙ্গ করে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে 30 কাঠা প্লট বরাদ্দ নেন আসামিরা। পরে 28 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। ফাহিম ইউসুফের রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় না থাকলেও তৎকালীন সরকারের ওপর অদৃশ্য প্রভাব ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ তার পরিবারের। ক্ষমতায় থাকাকালে তথ্য গোপন করে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা, শেখ রেহানা সহ তার পরিবারের সদস্যরা। দুর্নীতির মাধ্যমে রাজুকের 30 কাঠা প্লট নেয়ার আলাদা 3 মামলায় বুধবার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 23 আসামির বিরুদ্ধে সাক্ষ্য শুরু হয়। এদিন সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের 3 কর্মকর্তা। তারা জানান, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়ায় শেখ হাসিনাকে প্রভাবিত করে তার পরিবারকে রাজুকের প্লট নেয়ার সুযোগ করে দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব এবং চাপ প্রয়োগ করে তিনি তার মাতা রেহানা সিদ্দিক, শেখ রেহানা, তার ভ্রাতা রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক বরাবরে পূর্বাচল নতুন শহর ডিপ্লোম্যাটিক জোনে প্লট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছে। রাজুক আইন অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জের কোথাও রাজুকের প্লট থাকলে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ নেই। কিন্তু আবেদন না করেই প্লট নেয় শেখ পরিবারের সদস্যরা। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি, তাকে ব্যবহার করে প্রভাব সৃষ্টি করে ক্ষমতা অপব্যবহার করে আবেদন না করা সত্ত্বেও সেখানে সে প্লট পূর্বাচল নতুন শহর এবং ডিপ্লোম্যাটিক জোন ইম্পর্টেন্ট প্লেস, সেখানে একটা 10 কাঠা প্লট প্রাপ্ত হয়েছেন। গণভবনে বসেই এসব দুর্নীতিতে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন শেখ হাসিনা, এমন তথ্য উঠে এসেছে দুদক কর্মকর্তাদের সাক্ষ্যে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে 21 আগস্ট আদেশ দেবেন আদালত। এদিকে রাজধানী চানখারপুলে গণহত্যার মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঘটনার দিন চানখারপুলে বেশ কয়েকজন পুলিশকে হিন্দিতে কথা বলতে দেখেছেন বলে সাক্ষ্য দেন এক সাক্ষী। সাবিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনও আগুনে পুড়িয়ে ফেলা হয় 6 তরুণের লাশ, যাদের মধ্যে তখনও জীবিত ছিল একজন। তার আগের দিন 4 আগস্ট আশুলিয়া থানার সামনে আরো একজনকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা 21 আগস্ট আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের 2 নম্বর ট্রাইব্যুনাল। শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা হলে টুটি চেপে ধরা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় ট্রাইব্যুনালের পক্ষ থেকে। ট্রাইব্যুনালের মামলা পরিচালনা হওয়ার ক্ষেত্রে এক্সপেডিশাসলি ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করবেন এবং কোনো ধরনের ডিলে অথবা বিলম্ব করার স্টেপস যদি কেউ নেওয়ার চেষ্টা করে থাকে ট্রাইব্যুনাল তা প্রতিরোধ করবেন এবং আইন অনুযায়ী দ্রুত বিচার শেষ করবেন, নিষ্পত্তি করবেন। এটাই হলো ন্যায় বিচারের সব জায়গায় কথা। এছাড়াও জুলাই আন্দোলনে চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় তৃতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন জুলাই শহীদ ইয়াকুবের পরিবারের সদস্যরা। এ সময় ইয়াকুবের চাচা বলেন, গুলিবর্ষণকারীদের একজন হিন্দি ভাষায় কথা বলছিলেন। একজন সাক্ষী আমাদের বলেছেন, প্রত্যক্ষদর্শী, তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 20 আগস্ট। 20 তারিখ আমরা ধার্য। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষকরা।
টানা 5 ঘন্টা অবস্থানের পর শিক্ষা উপদেষ্টার আশ্বাসে স্থগিত করা হয় আন্দোলন। তবে দাবি বাস্তবায়নে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন শিক্ষকরা। আরো জানাচ্ছেন সহকর্মী ফজলাদিত্য। বুধবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আসা শিক্ষকরা। তাদের দাবি সরকারি নিয়মে সব ভাতা ও এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান করতে হবে জাতীয়করণ। এ সময় কয়েক হাজার শিক্ষক সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ। পরবর্তীতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই তারা অবস্থান নিয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। 6 লক্ষ শিক্ষকের সঙ্গে 6 লক্ষ পরিবার জড়িত, আর এই 6 লক্ষ পরিবার কিভাবে চলে আপনারা জানেন না হয়তোবা। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। জাতীয়করণের পাশাপাশি আমরা 45% বাড়ি ভাড়া এবং 100% যে উৎসব ভাতা সেটা আমরা দাবি করি। 2018 সালে বিগত সরকার বিভিন্ন আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্দোলনের প্রেক্ষিতে উৎসব ভাতা 25% বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেয়া হলেও তা প্রজ্ঞাপন জারি হয়নি বলে দাবি তাদের। আন্দোলনে যদি সরকার বাস্তবায়ন না করে, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট করে, যতক্ষণ পর্যন্ত আমরা এর কোনো সুরাহা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে। এই সামান্য ভাতায় একজন মানসম্মত শিক্ষক এই পেশায় কখনো আসতে পারে না। পরে শিক্ষকদের 10 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে। 1.5 ঘন্টা বৈঠক শেষে উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। এই সময় দাবি বাস্তবায়নে 14 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষকরা। দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন, আমার মিনিস্টার কাজ করবে। এরপরে আমরা এটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো। কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা 5% আকারে হোক। প্রাথমিকভাবে বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয় 5% আকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। পরে শিক্ষকরা আন্দোলন স্থগিত করলে সচল হয় ওই এলাকার যান চলাচল। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে গেল দুদিনে ভিপি পদে 5 জন সহ মোট 20 জন মনোনয়নপত্র নিয়েছেন বলে জানিয়েছেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। বুধবার বিকেলে মনোনয়নপত্র বিতরণ নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, বুধবার ভিপি পদে 3 জন সহ 13 জন মনোনয়নপত্র নিয়েছেন। জমা হয়েছে 4টি ফর্ম। আর হল সংসদ নির্বাচনে এ পর্যন্ত 18 জন মনোনয়ন নিয়েছে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। এ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি বলেও জানান তিনি। 18টা হল থেকে গত 2 দিনে 18টি মনোনয়নপত্র ছাত্রছাত্রীরা নিয়েছে। কোনো ফর্ম মনে হয় জমা দেওয়ার রেকর্ড আমরা পাইনি। এই পর্যন্ত কেউ আচরণবিধি লঙ্ঘন করে নাই। তারা কেউ 5 জনের উপরে কোনো মিছিল অথবা স্লোগান দিয়ে আসে নাই কেউ। তারা আমাদের আচরণবিধি যেভাবে আছে, তারা যেভাবে অ্যাকসেপ্ট করেছে সেভাবে তারা আসছে। দেশে সংঘাতের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হলেও অর্থনীতির তেমন ক্ষতি হয়নি। দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। আর ক্ষমতায় গেলে বিগত সরকারের মতো ঋণ আর টাকা ছাপিয়ে চলা অর্থনীতির পরিবর্তে বিনিয়োগে জোর দেওয়ার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টর সামিট 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন দেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ অংশীজনরা। এ সময় বাংলাদেশে বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। Once your market opens up, you are doing almost like a Faustian bargain. So you get the accelerated growth, but in return, you may be surrendering your own control of capital markets, and that's a very dangerous thing. So to counter that kind of capricious money, you need to develop a very, very sound and robust
domestic investor base. আর বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত ও তা ধরে রাখতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা। We all here to confirm that investments, investors, safety and deregulation, investment climate improvement, all of the things that is required, and in particular, of course, getting the capital market flow in favor of the people, not for the oligarchs. These are the things that, of course, we agree to it, we have fought for it, we talked about it, and there is no going back things. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এলে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে সেদিকেই নজর তাদের। আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাবো আগামী দিনে। এবং বিনিয়োগ হচ্ছে একমাত্র আনসার। বিনিয়োগের বাইরে গিয়ে অন্য কোনো উপায়ে অর্থনীতিকে সাস্টেইনেবল টেকসই করা যাবে না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বলেন, সংঘাতের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হলেও অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে জনগণ। The experience of decline in output and high inflation post violent change in the government is common story, common picture everywhere, and Bangladesh stands alone, not having to experience a decline in output and high inflation, in a steep inflation decline. So this shows the remarkable resilience of this country. It shows the stewardship of the people who has taken the responsibility of bringing the economy from the brink of a collapse and disaster. And we have to understand this in the context of the global picture. বাংলাদেশে বিনিয়োগে নানা সুবিধা তুলে ধরে দেশি বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বানও জানান তিনি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করে পাথর লুটপাটের সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম জানিয়েছেন, কয়েক হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মীদের তথ্য ছবিতে জানাচ্ছেন আপন অপু। কয়েক মাসের গণহারে পাথর লুটপাটে বিরানভূমিতে পরিণত হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর। বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শন করেন দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুল সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল। রাফি মোহাম্মদ জানান, পাথর লুটের জন্য স্থানীয় প্রশাসনের অবহেলা দায়ী। স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি। এটার সঙ্গে এখানকার যারা মানে প্রভাবশালী ব্যক্তি আছে, স্থানীয় লোকজন, ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরো উচ্চস্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা তাদের সবাইকে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। এ নিয়ে ঢাকায় কথা বলেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আক্তারুল ইসলাম। জানান, দুদকের অভিযানে পাথর লুটের সত্যতা মিলেছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা দেখছেন হ্যাঁ পাথর লুটের ঘটনা ঘটছে এবং ব্যাপক আকারে লুট হয়েছে। তারপরেও কারা এই লুটের সাথে জড়িত সেগুলো তো বের করা দরকার। কাদের নাম আসবে এই বিষয়টা আসলে ম্যাটার না, কোনো সংস্থা কিংবা কোনো ব্যক্তি এই বিষয়টা ম্যাটার না। আসলে অপরাধের অনুসন্ধান যদি প্রতিবেদনে আসে এই ধরনের কোনো কারো সংশ্লিষ্টতা, সবগুলোকেই ধরা হবে। এদিকে পাথর লুটপাটের ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি করেছে সিলেট জেলা প্রশাসন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় উজানের ঢলে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী জেলার প্রায় 10,000 পরিবার। এদিকে পদ্মার পাশাপাশি লালমনিরহাটে তিস্তা সহ বিভিন্ন নদ নদীতে পানি বাড়ছে। তবে আবহাওয়া অফিস বলছে শীঘ্রই পানি কমতে শুরু করবে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ফারাক্কা বাঁধ খুলে দেয় উজানের ঢল।
এতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় পানিবন্দী প্রায় 10,000 পরিবার। 3 বিঘা ছিল আমার ডুবে গেছে, আর আমার স্কিমটা 15 বিঘা ছিল সেটাও ডুবে গেছে। বাড়ির চতুর্দিকে সব পানি। আমাদের এলাকায় আমাদের রাস্তাঘাটে আমাদের চলাচল ব্যাহত করছে। আমাদের স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেতে আমাদের অসুবিধা হচ্ছে। বন্ধ হয়ে গেছে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। পানিবন্দী পরিবারগুলোকে সহায়তা দেয়া হচ্ছে বলছে উপজেলা প্রশাসন। আমরা এখন কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। আমার পানি বাড়তেই আছে, কেউ আমাদের আগে আসছে না, আর কেউ আমাদের সহযোগিতা করছে না। দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে আমাদের বিভিন্ন রকম রোগবালাই অসুখ হতেছে। পদ্মায় পানি বাড়ায় রাজশাহীরও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ায় দুশ্চিন্তায় স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে 2-1 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। নিম্ন অঞ্চল সেগুলোতে পানি গেছে, মেইনল্যান্ডে এখনো পানি আসে নাই। পানি অলমোস্ট স্টেবলের দিকে। আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে পদ্মার শাখা নদীতে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। এতে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকিতে রয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। না ফেরার দেশে পাড়ি জমালেন বুদ্ধিজীবী ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার। বুধবার বিকেল 2:45টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিপিবির ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত। 89 বছর বয়সী যতীন সরকার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। যতীন সরকার 2010 সালে স্বাধীনতা পুরস্কার এবং 2007 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। শ্রদ্ধার ভালোবাসায় চির বিদায় নিলেন ডাকসুর একমাত্র নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানম। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর ফুলেল শ্রদ্ধা জানায় শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। পরে মরদেহ নেওয়া হয় ডাকসু ভবনে। বাদজোহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মাহফুজা খানমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মাকদুরা মিতির রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালেও বেরিয়েছিলেন শরীর চর্চায়। পথে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল। এরপর শ্রদ্ধা নিবেদন করে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে মাহফুজা খানমের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা। আমি প্রত্যাশা করব আজকের প্রজন্ম তারা বিভ্রান্তির বেড়া জালে আটকে না থেকে মাহফুজা আপার জীবন থেকে শিক্ষা নেবেন। প্রথম যখন ঢাকা নিতে আসতো তখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে বেরোচ্ছি শেষের দিকে, তখন মাঝে মাঝে ওর সঙ্গে যেতাম ওই বিভিন্ন মিছিল মিটিংয়ে। এরকম বহু গুণ সম্পন্ন একজন মানুষের সাহচর্য পেয়ে আমাদের মতো নগণ্য মানুষেরা কিন্তু তার চলে যাওয়া আমাদের জন্য একটি বড় জায়গা খালি হয়ে গিয়েছে। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর দুপুর 12টার দিকে তাকে নেওয়া হয় ডাকসু ভবনে। সেখানে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকেই। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শিক্ষায় অবদানের জন্য 2021 সালে 21 পদকে ভূষিত হন মাহফুজা খানম। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। গাজা ইসরায়েলি হামলায় একদিনে ঝরেছে আরো 123 ফিলিস্তিনির প্রাণ। এদের মধ্যে ত্রাণ প্রত্যাশী 21 জন, আহত আরো 450 মানুষ। এই অবস্থায় যুদ্ধবিরতি ও জিম্মি ইস্যুতে আলোচনায় মিশরে অবস্থান করছে হামাস। ফাতিমা তাসনিমের রিপোর্ট। গাজায় আকাশপথে ত্রাণ বিতরণে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া। বুধবার রাজধানী জাকার্তায় সামরিক কর্মকর্তাদের ছিল তেমনই প্রস্তুতি। জর্ডানের মাধ্যমে প্রথম ধাপে 80 টন ত্রাণ বিতরণ করেছে দেশটি।
এত অল্প ত্রাণের চাহিদার তেমন একটা মেটানো সম্ভব হচ্ছে না। সেই ভয়াবহতার কথা তুলে ধরে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। একই সঙ্গে উপত্যকায় স্বাস্থ্যসেবার বিপর্যয়ের কথাও বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছে সংস্থাটি। WHO প্রতিনিধি রিপি পারকন বলেন, উপত্যকার 50% হাসপাতাল কোনো মতে সেবা দিচ্ছে, ধুঁকছে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো। অনাহার ও অপুষ্টিতে জর্জরিত গাজাবাসী স্থলপথে জরুরি ভিত্তিতে ত্রাণ প্রবেশের জোর আহ্বান জানিয়েছে EU, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ 21 দেশের পররাষ্ট্রমন্ত্রী। তবুও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। IDF এর সর্বশেষ হামলা ও ত্রাণ নিতে গিয়ে ঝরেছে আরও অনেক ফিলিস্তিনির প্রাণ। এ পরিস্থিতিতে মিশরের রাজধানী কায়রো সফরে গেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান খলিল আল হায়া। হামাস ইসরায়েল আলোচনায় শুরু থেকেই ভূমিকা রেখে আসছে মিশর। এ লক্ষ্যে গাজায় যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ ও দুর্দশা লাঘবে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে গাজা দখলের পরিকল্পনায় নেতানিয়াহু সরকারের অনুমোদনের মাঝে এ আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে এ নিয়ে আছে প্রশ্ন। বিশ্বজুড়ে প্রতিবাদ সত্ত্বেও গাজায় আগ্রাসন ধরে রাখতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের অবস্থান হারিয়েছেন। বুধবার এমন মন্তব্য করেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজন। আমরা গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রস্তাব দিলেও নেতানিয়াহু তা আমলে নেননি। ইসরায়েল আন্তর্জাতিক আইনের সব নীতি ছাপিয়ে গেছে। আন্তর্জাতিক কমিউনিটির পরামর্শকে বারবার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যাচ্ছেন নেতানিয়াহু, যা মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনিকে স্বীকৃতির যে পরিকল্পনা চলছে দুনিয়া জুড়ে, অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আমরাও যোগ দিব। ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে নিউজিল্যান্ড পার্লামেন্টের বাইরে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 30 দিনের জন্য সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, রাজধানীতে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে ডেমোক্রেটদের পাশাপাশি সাধারণ মানুষও। জয়া সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন লুথুর কবির। গৃহহীনদের জন্য রাজধানী ওয়াশিংটন ডিসি হয়ে উঠছে অপরাধের স্বর্গ, এমন দাবি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের গুরুত্বপূর্ণ স্থানে দেখা যায় ন্যাশনাল গার্ডের সদস্যদের। ট্রাম্প প্রশাসন জানিয়েছে 800 সেনার সঙ্গে কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে যোগ দেবে আরও 500। মার্কিন প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে অসন্তোষ। প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল ডেমোক্রেট থেকে নির্বাচিত ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার। একে স্বৈরাচারী পদক্ষেপ আখ্যা দিয়ে বলেন, গত 2 বছরের তুলনায় রাজধানীতে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে। গত 1 বছরে ওয়াশিংটনে উদ্বাস্তু বেড়েছে 14% বেশি। ট্রাম্পের মতে গৃহহীনদের কারণে বেড়েছে অপরাধ। সেনা মোতায়েনের ঘোষণার পরই আটক হয়েছেন বেশ কয়েকজন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, হত্যা, অস্ত্র আইন ভঙ্গ, মাদক চোরাচালান, অনৈতিক কার্যকলাপ, হয়রানির মতো অপরাধের সম্পৃক্ততা থাকায় তাদের আটক করা হয়। এ অবস্থায় ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরোধিতায় চলছে প্রতিবাদ। আমি ওয়াশিংটনে বড় হয়েছি। এখন ডোনাল্ড ট্রাম্পের এমন কর্তৃত্ববাদী আচরণ প্রত্যক্ষ করা আমার জন্য সত্যিই দুঃখজনক। সবাই এ নিয়ে ভীত। আমি মনে করি এসব পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের জন্যই নেতিবাচক। তবে ট্রাম্পের সেনা মোতায়েনের ঘটনা এবারই প্রথম নয়। জুনে অভিবাসন ইস্যুতে ডেমোক্রেট শাসিত ক্যালিফোর্নিয়ায় সেনা মোতায়েন করে বিতর্কের জন্ম দেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে খেলার খবর। আধুনিক ক্রিকেটে বাড়ছে পাওয়ার হিটিং এর গুরুত্ব, আর তাই আসন্ন টি-20 এশিয়া কাপ সামনে রেখে ঢাকায় এসেছেন বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ শুরুর আগে বিশেষ সেশন করলেন স্থানীয় কোচদের নিয়ে, যেখানে উড শিখিয়েছেন পাওয়ার হিটিং এর আধুনিক কৌশল। আরো জানাচ্ছেন তাসবি শরণ। বাংলাদেশ ক্রিকেটে বিদেশি কোচের প্রভাব নতুন কিছু নয়। মুদাসসির নজর থেকে শুরু করে গর্ডন গ্রিনিজ, কোর্টনি ওয়ালস থেকে ড্যানিয়েল ভেট্টোরি, দীর্ঘ তালিকায় আছে ক্রিকেট ইতিহাসে। কিন্তু বিদেশি কোচের অভিজ্ঞতা স্থানীয়দের হাতে পৌঁছানোর উদ্যোগ এবারই প্রথম নিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের উদ্যোগে মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত হয় বিশেষ কোচিং সেশন, যেখানে জাতীয় দলের বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উড শিখিয়েছেন পাওয়ার হিটিং এর আধুনিক কৌশল।
মূলত বডি পজিশন, হাতের ব্যবহার আর বেসবলের মতো পা প্রশস্ত করে হিট করার টেকনিক নিয়ে কাজ করেন এই ইংলিশ কোচ। সেশনে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম, হান্নান সরকার, তালহা জুবায়ের, তারেক আজিজ সহ প্রায় 15 জন দেশি কোচ। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হাবিবুল বাশারের মতে এতে শুধু খেলোয়াড় নয়, কোচদেরও দক্ষতা বাড়বে দীর্ঘমেয়াদে। বিকেএসপিতে নারী দলের ক্রিকেটারদের সঙ্গে ইতিমধ্যেই কাজ করেছেন পাওয়ার হিটিং বিশেষজ্ঞ উড। আগামী 2 দিন নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে সেশন শেষে জাতীয় দলের স্কিল ক্যাম্পে যোগ দিবেন তিনি। 28 দিনের এই সফরে একটি দিনও যাতে নষ্ট না হয় সেই পরিকল্পনাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নেদারল্যান্ড সিরিজ শেষে 3 সেপ্টেম্বর ইংল্যান্ডে ফিরবেন জুলিয়ান উড। টি-20-র যুগে রান বাড়ানোর সবচেয়ে বড় অস্ত্র পাওয়ার হিটিং, আর সেই অস্ত্র শান দিতে স্থানীয় কোচ থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররা এখন জুলিয়ান উডের তত্ত্বাবধানে। ফলাফল মিলবে কিনা তা বোঝা যাবে আগামী এশিয়া কাপে। তাসবিহ হরণ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।